আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বড় যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলে হামলার জন্য সেনা ও সমর সরঞ্জাম মোতায়েনের কাজ সম্পন্ন করেছে ইরান। ইউরোপ আমেরিকার বারণ উপেক্ষা করে দেশটি বলছে, ইরানের মাটিতে হামাস নেতা হত্যার জবাব দেওয়ার অধিকার আছে তাদের। যুক্তরাষ্ট্রের ধারণা, এই সপ্তাহেই হামলা চালাবে ইরান। হামলা মোকাবেলায় ইসরায়েলকে সহায়তা দিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সাবমেরিন ও বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গাজায় দখলদার সেনাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ৩১১তম দিনে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসলামিক জিহাদের আল কোদস ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে ৩টি স্নাইপিং অপারেশনের ফুটেজ প্রকাশ করেছে হামাসের আল কাসাম ব্রিগেডসের মিলিটারি মিডিয়া। সোমবার প্রকাশিত ওই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি ইসরায়েলি সেনাকে গুলি করা হয়েছে এবং তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। অন্য দুটি অভিযানে যথাক্রমে ১ এবং ২ ইসরায়েলি সেনাকে গুলি করেন তাদের স্নাইপাররা। এদিন আল কোদস ব্রিগেডসও খান ইউনিসের পূর্বে বিভিন্ন ইসরায়েলি সেনা অবস্থানে মর্টার হামলার ফুটেজ প্রকাশ করে। ফুটেজে ইসরায়েলি সেনা মোতায়েন পর্যবেক্ষণের পর প্রতিরোধ এবং তাদের যোদ্ধাদের হামলার প্রস্তুতির দৃশ্য দেখানো হয়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়, এটি ইসরায়েলি সেনাদের জন্য একটি শিক্ষা। হামলার পর হতাহত ইসরায়েলি সেনাদের অপসারণে সেখানে কয়েকটি হেলিকপ্টার অবতরণ করে। আল কোদস ব্রিগেডস জানিয়েছে, সোমবার তারা খান ইউনিসের উত্তরে আল কারারায় ইসরায়েলি সেনা দল এবং সামরিক যানগুলোকে একটি মাইন ফিল্ডে আটকে শক্তিশালী এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে অনেক সেনা নিশ্চিতভাবে নিহত এবং আহত হন। শহরের আল জিনা এলাকায়ও দখলদার সেনাদের ওপর মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। এদিকে আল আকসা মর্টার্স ব্রিগেডস জানিয়েছে, রাফা ক্রসিংয়ের আশেপাশে ইসরায়েলি সেনা তাদের গাড়ি ও সমাবেশগুলোকে লক্ষ্য করে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তারা। এসব হামলার ফুটেজও প্রকাশ করেছে গোষ্ঠীটি। নেতজারিমুখেও ইসরায়েলি কমান্ড সেন্টার এবং তাদের গাড়িগুলোর অবস্থানে হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। রাফার পশ্চিমে তালাল সুলতান এলাকায় RPG-85 এর মাধ্যমে একটি ইসরায়েলি সামরিক যানে আঘাত করার কথাও জানিয়েছে আল আকসা। ডিএফএলপির ওমর আল কাসেম ফোর্স জানিয়েছে, সোমবার তারা রাফার জর্জ স্ট্রিটে অ্যান্টি ট্যাঙ্ক RPG চার্জের মাধ্যমে একটি ইসরায়েলি এপিসিকে আঘাত করেন। তাছাড়া আল কারারায় একটি ইসরায়েলি সেনা সমাবেশে তাদের মর্টার হামলায় নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। সোমবার গাজা ইনভেলপের বসতিগুলোতে মিসাইল হামলা চালানোর কথা জানিয়েছে মুজাহিদিন ব্রিগেডস। খান ইউনিস শহরে প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে নিজেদের আরও এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সোমবার তারা বলেছে, ১০১তম প্যারাট্রুপার্স ব্রিগেডের ১৯ বছর বয়সী সার্জেন্ট ওমর গিঞ্জবার্গ খান ইউনিস শহরে স্নাইপারের গুলিতে নিহত হন। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত মোট ৬৯০ জন ইসরায়েলি সেনা নিহত হন। এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরুর পর মারা গেছে ৩৩০ সেনা। প্রতিরোধ যোদ্ধারা অবশ্য বলছেন, এর আসল সংখ্যা বহু গুণ বেশি। জনরোষ এবং সেনাদের মনোবল ভেঙে যাওয়ার ভয়ে তারা সেনা নিহত হওয়ার খবর গোপন করছেন। স্বাধীনভাবে নিহত সেনা সংখ্যা প্রকাশের বিষয়ে সংবাদ মাধ্যমগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। হামাস ঘোষণা করেছে, তাদের হাতে বন্দী থাকা এক ইসরায়েলি নিহত এবং ২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। সম্প্রতি গাজা সিটির আল দারাজ এলাকার আল তাবেইন স্কুলে ইসরায়েল যেই গণহত্যা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রহরীরা ইসরায়েলি বন্দীদের ওপর গুলি চালান। সোমবার আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা ইসরায়েলি বন্দীদের হতাহতের এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলি বন্দীদের পাহারায় মোতায়েন ২ জন যোদ্ধা বন্দীদের ওপর গুলি চালান এবং তাৎক্ষণিকভাবে এক ইহুদি বন্দী নিহত হন। আবু ওবায়দা জানান, গুলিবর্ষণের আলাদা ২টি ঘটনা রয়েছে। আহতদের ২ জনই নারী বন্দী বলে তিনি উল্লেখ করেন। মারাত্মক আহত ওই ২ নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার ভোরে ইসরায়েল নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায়। হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।
ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আবার সিরিজ হামলা চালিয়েছে। সোমবার সকালে তারা গাতনে ইসরায়েলের ১৪৬তম ডিভিশনের নবনির্মিত সদর দপ্তরে ঝাঁকে ঝাঁকে গ্রাড রকেট নিক্ষেপ করেন। এরপর তাদের যথাযথ অস্ত্রের আঘাতে মেতুলা বসতির ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায়। বিকেল ৩:৩০টার দিকে তারা অধিকৃত কফর শোবা হিলসের সুমাকা মিলিটারি সাইটে বিপুল পরিমাণ আর্টিলারি শেল নিক্ষেপ করেন। সন্ধ্যায় তাদের আর্টিলারি সরাসরি হানিতা মিলিটারি সাইটে আঘাত হানে। এর পরপরই হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মের রুয়েইসাদ আল আলম এবং আল মালিকিয়া সাইটে আর্টিলারি ও রকেট হামলা চালান। এদিকে ইসরায়েলি নিউজ আউটলেট ওয়াল্লা জানিয়েছে, উত্তরের সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর সম্ভাব্য স্থল হামলার ক্রমবর্ধমান হুমকির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের নর্দার্ন কমান্ডের কর্মকর্তারা। এই হুমকি এখন আগের চেয়ে অনেক বেশি উল্লেখ করে তারা বলেছেন, হিজবুল্লাহর অভিজাত রেদওয়ান ফোর্স ইসরায়েলি বসতি এবং সামরিক অবস্থানগুলোতে ঢুকে সমন্বিত হামলা করতে সক্ষম। ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, যারা মনে করছেন হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করার প্রশিক্ষণ নিচ্ছে না, তারা ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। তারা বলেন, সবার কার্যকরভাবে মনে করা উচিত অনুপ্রবেশ, বসতি ও সামরিক পোস্টগুলোতে নিজেদের পতাকা উড্ডয়ন ও ভবনগুলোতে আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিজবুল্লাহ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, এই সপ্তাহেই ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করতে পারে ইরান এবং তার প্রক্সিগুলো। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবেন বলে সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন ইসরায়েলের সঙ্গে শেয়ার করা হয়েছে জানিয়ে কির্বি সাংবাদিকদের বলেন, উল্লেখযোগ্য পরিসরে সমন্বিতভাবে হামলাগুলো হতে পারে এবং ইসরায়েল ও তার মিত্রদের এজন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, তবে ওয়াশিংটন এখনও নিশ্চিত নয় যে এই হামলার মাত্রা কেমন হবে। আমরা খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র আর আঞ্চলিক শক্তিগুলোর সামর্থ্য বাড়িয়েছে উল্লেখ করে কির্বি বলেন, আমরা দেখতে চাই না যে ইসরায়েল গত এপ্রিলের মতো একাই হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করুক। এমন হামলার শিকার হলে আমরা আত্মরক্ষায় তাদের সাহায্য করব। এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, ইসরায়েলে হামলার জন্য ইরানি সেনা এবং সমর সরঞ্জাম নির্ধারিত জায়গায় মোতায়েন করা হচ্ছে। ওই কর্মকর্তারা জানান, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা গত এপ্রিলে ইসরায়েলে ইরানি হামলার আগে সেনাদের একই ধরনের আনাগোনা পর্যবেক্ষণ করেছিল। এরপর ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে ফোনালাপের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানির প্রতি আহ্বান জানান তিনি। সোমবার সন্ধ্যায় এই ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধে ইউরোপের দেশগুলো, বিশেষ করে জার্মানি, কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গেও ফোনে কথা বলেছেন পেজেশকিয়ান। সেখানেও তিনি হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে উল্লেখ করেন। ২০২১ সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এরপর এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হল। সিএনএন জানিয়েছে, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে গাইডেড মিসাইল বহনকারী মার্কিন সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ওই অঞ্চলে আরও দ্রুত পৌঁছানোর আদেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এই জাহাজে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক F-35 জঙ্গি বিমান রয়েছে। এছাড়া ওমান উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট এবং তার সঙ্গে সহযোগী বহু সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সোমবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইটারকে যখন জিজ্ঞেস করা হয় সাবমেরিন পাঠানোর ঘোষণা কি ইরানের জন্য একটি বার্তা ছিল, জবাবে তিনি বলেন, অবশ্যই। রাইটার বলেন, আমরা একটি বার্তা পাঠাতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে ওয়াশিংটন পরিস্থিতি শান্ত করতে চায় এবং ওই অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য এবং ইসরায়েলের প্রতিরক্ষার সমর্থনে সক্ষমতা বাড়াতে চায়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট এক ফোন কলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ ওই কল সম্পর্কে জানান, এমন একটি সূত্রের বরাতে এক্সে এই তথ্য জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, গালান্ট ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবর দিয়েছে, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলিদের অন্তরে আতঙ্ক চেপে বসেছে। ইরান যে কোনো মুহূর্তে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছেন তারা। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক খবরে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরান ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর এবং এই হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইরান কূটনৈতিক চ্যানেলে আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম লিখেছে, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীগুলোর সর্বোচ্চ সতর্কতার মেয়াদ বাড়ানো হয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল আতঙ্কের চাদরে ঢাকা পড়েছে এবং রাস্তাঘাটে শুনশান নীরবতা চলছে। কখন ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়ে সেই আশঙ্কায় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই পরিস্থিতিকে করোনাকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট। তিনি বলেছেন, হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামি। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ আরও পরিষ্কার হল। গালান্ট বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যেই কথা বলছেন নেতানিয়াহু, সেটি একেবারেই বাহুল্য ধারণা। গালান্তের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহুর দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে ইয়োভ গালান্ট বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। এর 2 দিন আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়। তবে হামাস বলেছে, তারা এই আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না। সংগঠনটি বলছে, যুদ্ধবিরতির আলোচনার নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানির বহরের কমান্ডার বলেছেন, আইআরজিসির নৌ শাখা নিতান্তই একটি উপকূলীয় বাহিনী নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় এর উপস্থিতি বজায় রাখতে সক্ষম। সোমবার কমান্ডার কর্নেল সোলাইমানি বলেন, আইআরজিসির নৌ শাখার ওপর মার্কিন সরকার অবরোধ আরোপ করার পর আমাদের দেখানো দরকার ছিল আইআরজিসির নৌ শাখা বিভিন্ন ধরনের ভারী নৌযান তৈরি করতে ও আন্তর্জাতিক জলসীমায় উপস্থিতি বজায় রাখতে সক্ষম। তিনি জানান, অভ্যন্তরীণ প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ শহীদ মাহদাভি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপ থেকে তার যাত্রা শুরু করে এবং এই মিশন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। শহীদ মাহদাভি তার মিশনের সময় মালাক্কা প্রণালী সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী পার হয়েছে এবং নিরক্ষরেখা পার হয়ে মার্কিন 7ম নৌবহরের এলাকায় প্রবেশ করে। কর্নেল সোলাইমানি বলেন, প্রথমবারের মতো ইরানের যুদ্ধজাহাজ ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপের দিকে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বড় সামরিক ঘাঁটি রয়েছে। মিশন সফলভাবে শেষ করে শহীদ মাহদাভি 39 দিন পর ইরানের উপকূলে ফিরে আসে। এই অভিযানের মধ্য দিয়ে আমরা যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিয়েছি, আন্তর্জাতিক জলসীমায় আমরা তোমাদের একেবারে নিকটতম পয়েন্টে পৌঁছাতে পারি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বিবৃতিতে এই সপ্তাহের পরের দিকে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের নেতাদের আহ্বানের প্রতি সমর্থনের কথা উল্লেখ রয়েছে। নেতারা ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তারা ইরানকে হামলার প্রস্তুতি থামানোর আহ্বান জানান এবং এই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে উল্লেখ করেন।
আল জাজিরা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবরের পর থেকে সোমবার পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩৯,৮৯৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।